আর এবার নজর রাখবো মধ্যম গ্রামের দিকে। মধ্যম গ্রামে ডাম্পিং গ্রাউন্ড, সেই ডাম্পিং গ্রাউন্ডে এখনো জ্বলছে আগুন। দেখুন, গতকাল সেখানে আগুন লেগে যায়, তারপরে প্রায় 20 ঘন্টারও বেশি পেরিয়ে গিয়েছে। মধ্যম গ্রামের 2 নম্বর ওয়ার্ড, সেই ডাম্পিং গ্রাউন্ডে যে আগুন লেগেছে সেই আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। রীতিমতো কাজ করছে দমকল, সারা রাত সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়েছে। এখন কি পরিস্থিতি, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, গতকাল থেকে যে আগুন, সেই আগুনের লেলিহান শিখা, আজকে কি সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলো? আর এই যে ডাম্পিং গ্রাউন্ড, সেখান থেকে কি বড় বিপদ হতে পারে? হাওড়া তার প্রমাণ। সেক্ষেত্রে সেখানেও কি সেরকম কিছুর আশঙ্কা রয়েছে? দেখো, এখনো পর্যন্ত মধ্যম গ্রামের 2 নম্বর ওয়ার্ডে যে ডাম্পিং গ্রাউন্ড রয়েছে সেখানে প্রায় 20 ঘন্টা ধরে আগুন এখনো কিন্তু জ্বলছে। ফলে আগুন নিয়ন্ত্রণে আনার সব রকম চেষ্টা করছে দমকল আধিকারিকরা। তার কারণ সেখানে গতকাল থেকে আজকে পর্যন্ত প্রায় 7টি ইঞ্জিন কন্টিনিউয়াসে আগুন নেভানোর কাজ করছে। কিন্তু যেভাবে আগুন দিক দিক করে বাড়ছে এবং ধোঁয়ায় কালো ধোঁয়ায় কিন্তু আকাশ দেখেছে, এখনো কিন্তু বিভিন্ন ডাম্পিং গ্রাউন্ডে একাধিক জায়গায় কিন্তু আগুন জ্বলছে। ইতিমধ্যে কিন্তু তুমি যেমনটি বলছিলে, হাওড়া ডাম্পিং গ্রাউন্ডে যেমন একের পর এক বাড়ি ফাটল ধরেছে, সেখানে সমস্যা হয়েছে। ফলে এখানেও কিন্তু একের পর এক বাড়িতে কিন্তু ফাটল দেখা দিয়েছে। বেশ কয়েকটি পরিবারকে সেখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আগুন কখন নিয়ন্ত্রণে আসবে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। কিন্তু ইতিমধ্যেই লোকাল কাউন্সিলর তাদের উপর একটি ক্ষোভ রয়েছে। তার কারণ এলাকার মানুষ বারংবার বলার পরেও তিনি কোনো কর্ণপাত করছিলেন না, উল্টো তাদেরকে মারধরের অভিযোগ রয়েছে। তারপরে গতকাল দেখা গেছে যে জ্যোতিপ্রিয় খাদ্যমন্ত্রী রতিন ঘোষ ঘটনাস্থলে যায়, তাকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এবং যুক্তিসঙ্গত এই বিক্ষোভ এমনটাও বলেছিলেন। এবং আজকে সেই ডাম্পিং গ্রাউন্ড কিভাবে সেখানে অন্যত্র সরানো যায় বা কি ব্যবস্থা করা যায় সেটা কিন্তু চেষ্টা চলছে। ইতিমধ্যে কিন্তু 20 ঘন্টা অতিক্রান্ত, আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। রাতভর দমকল আধিকারিকরা সেখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এবার দেখা যাক যে সে আগুন কখন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ধন্যবাদ জিয়াউল। আর এবার গোঘাটের একটা ছবি দেখাবো আপনাদের। রবিবারও খোলা রয়েছে পঞ্চায়েত অফিস, কিন্তু কেন খোলা পঞ্চায়েত অফিস জানেন? কারণ সেখানে বিনা পয়সায় পাঠশালা, সেখানে শিক্ষাঙ্গনেই পঞ্চায়েত। দেখুন, বিনা পয়সায় সেখানে পড়ানো হয়। হুগলির কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের ছবি আপনাদের দেখাচ্ছি। সেখানে 7ম থেকে 10ম শ্রেণীর দুস্থ মেধাবী পড়ুয়াদের জন্য সব বিষয় টিউশনের ব্যবস্থা রয়েছে। এবং স্বাভাবিকভাবেই এই উদ্যোগকে সাধুবাদ জানানোর মতোই শুভদীপের কাছ থেকেই জানবো বাকিটা। তবে তার আগে আরও একবার জানাবো, গোঘাটের এই ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে পাঠশালা, যেখানে শিক্ষাঙ্গনে পঞ্চায়েত, বিনা পয়সায় এই পাঠশালা। যারা দুস্থ পড়ুয়ারা রয়েছে, দুস্থ মেধাবী পড়ুয়ারা, তাদের জন্য সব বিষয় টিউশনের ব্যবস্থা। আর তাই রবিবারও খোলা রয়েছে পঞ্চায়েত। সপ্তাহের 7 দিনই কখন থেকে কখন এই টিউশন বসে, আরো বিস্তারিত শুভদীপ জানাতে পারবে। শুভদীপ, কতজন পড়ুয়া এখানে আসেন এই পাঠশালায়, পঞ্চায়েত অফিসে, এবং কখন থেকে কখন পড়ানো হয়? স্বাভাবিকভাবেই এই উদ্যোগকে সাধুবাদ জানানোর মতোই। একেবারেই সোনিয়া, দেখো, সাধুবাদ জানানোর মতোই উদ্যোগ। এই পঞ্চায়েতের উদ্যোগে যে পাঠশালা শুরু হয়েছে, তাতে প্রথম যখন শুরু হয় তখন কিন্তু 70 জন পড়ুয়া শুরু হয়েছিল 2 বছর আগে। বর্তমানে সেই পড়ুয়ার সংখ্যা কিন্তু 350 ছাড়িয়ে গেছে। এবং এলাকার যত দুস্থ মেধাবী পড়ুয়া রয়েছে তারা প্রত্যেকে এখানে সমস্ত বিষয়ের টিউশনের ব্যবস্থা রয়েছে। এবং সকালের দিকে সকাল 8:30 থেকে 1.5 ঘন্টা টিউশন দেওয়া হয় এবং বিকেলের দিকে বিকেল 5টা থেকে 6:30 পর্যন্ত এই টিউশন কিন্তু চলে। এবং প্রত্যেক দিন, কোনো দিন এই টিউশন কিন্তু বন্ধ হয় না। এর ফলে এলাকার যে মেধাবী পড়ুয়ারা রয়েছে, যারা পয়সার অভাবে যাতে মেধা নষ্ট না হয়, সেই কারণেই কিন্তু পঞ্চায়েত এই উদ্যোগ নিয়েছে এবং স্বাভাবিকভাবেই এই উদ্যোগের প্রশংসা পেয়েছে কামারপুকুরবাসীর। সোনিয়া, একদমই শুভদীপ। আমি দুস্থ পরিবারের মেয়ে। আমার বাবার লোকের দোকানে টেলারের কাজ করে, তো তার কারণে টিউশন দিতে পারে না। ওই জন্য পঞ্চায়েতে এখানে বিনা পয়সায় পড়ায় বলে তাই আমরা পড়তে পাচ্ছি। এবং পঞ্চায়েত থেকে আমাদেরকে খাতা, বই আরো অনেক কিছু দিয়ে সাহায্য করেছে। আমার ধন্যবাদ জানানো উচিত, কারণ আমার বাবা মা তো পড়াতে পারেন, সাহায্য হয়েছে, আমি পড়তে পেরেছি। আমরা কামারপুকুর গ্রাম পঞ্চায়েতে যেখানে কোচিং করানো হয় সেখানে পড়তে আসি। সম্পূর্ণ বিনা পয়সাতেই পড়ানো হয়। আর্থিক অবস্থা খারাপ এবং পড়াশোনা করতে চাই, আর এখানে ভালো পড়াশোনা দেওয়া হয়, তার জন্য এখানে পড়াশোনা করে আরো এগিয়ে যেতে চাই।
অনেক পরিবারই তো পড়াশোনা করাতে পারে না পয়সার অভাবে। হ্যাঁ, কিন্তু এখানে প্রত্যেক ছাত্রছাত্রীকে শিক্ষকরা ভালো করেই শিক্ষা দেন এবং যথেষ্ট যত্ন সহকারেই শিক্ষা দেয় দেখেছি আমরা। আর এখানেতে অনেক ছেলে মেয়ে আছে, আমার বাড়ির ছেলে মেয়েও আছে, আমার মেয়ে আছে, এখানে এসে অনেক উপকৃত হয় এবং মাস্টারমশাইরা অনেক যত্ন সহকারেই পড়াশোনা করাই দেখেছি। আর এই যে পঞ্চায়েতে এত সুন্দর একটা উদ্যোগ, এটাকে আমরা সাধুবাদ জানাই, খুবই ভালো একটা উদ্যোগ। আমাদের এখানে যারা মেধাবী অথচ একটু দুস্থ পরিবারের যারা, তারা সঠিকভাবে গাইডেন্স পায় না, সেটা যাতে অসুবিধা না হয় সেটা সমাধান করার জন্যই আমাদের এটার প্রয়াস একটা পঞ্চায়েতের তরফ থেকে এবং প্রধানের এটা উপপ্রধান সবাই মিলে এটা একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে মিশনের সমস্ত শিক্ষক মহাশয়রাও আছেন, আশেপাশে স্কুলেরও যারা মানে স্কুল শিক্ষক বা এমনি আরো যারা আমাদের মতন ওরা এগিয়ে এসছেন, যার যেটাতে অসুবিধা হয় সেগুলো তারা এখানে পঠন পাঠনের সুবিধা আমরা দিয়ে থাকি। আমরা মূলত এই গ্রামাঞ্চলের দরিদ্র পরিবার থেকে উঠে আসা এবং আমাদের ছাত্রাবস্থাতে আমাদের পড়াশোনার সময়ও আমরা অভাব দেখেছি, অভাব লক্ষ্য করেছি, এবং যাতে করে এই ধরনের অভাবের জন্য কোনো ধরনের দুস্থ মেধাবী ছাত্রের মেধা না নষ্ট হয়ে যায়, আমরা সেই সমস্ত দুস্থ ছাত্রছাত্রীদের পাশে থাকার বার্তা নিয়ে এই বিনা বেতনের বিনা পয়সার পাঠশালা শুরু করেছি। এখানে 350 জনেরও বেশি ছেলে মেয়ে পড়াশোনা করেন, প্রায় 54 জন শিক্ষক মহাশয় এখানে পড়ান, যার ফলে ছাত্রছাত্রীদের সংখ্যা বাড়ছে এবং দুস্থ ছাত্রছাত্রীদের এই বিনা পয়সার পাঠশালা মহিরুহ হয়ে তাদের পাশে ছায়া দিচ্ছে। আরএসএস দফতরে প্রধানমন্ত্রী, নাগপুরে আরএসএস কার্যালয়ে নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম আরএসএস দফতরে মোদী। গুড়ি পাড়োয়া উপলক্ষে আরএসএস দফতরে মোদী। মারাঠি নববর্ষ বসন্তের সূচনা গুড়ি পাড়োয়া মোহন ভাগবতের এক মঞ্চে থাকবেন মোদী। মারাঠি নববর্ষ বসন্তের সূচনায় গুড়ি পাড়োয়া এবং এক মঞ্চে মোহন ভাগবতের সঙ্গে এক মঞ্চে থাকবেন নরেন্দ্র মোদী। ছাব্বিশের ভোটে মেরুকরণের রাজনীতি, হিন্দু ভোটের শান দিয়েই ক্যাম্পেইন বিজেপির। বিজেপিকে পাল্টা তোপ তৃণমূলের। হিন্দুদের দলে টানার চেষ্টা অনধিকার চর্চা বলেই তোপ, বিজেপিকে তোপ তৃণমূলের। কেউ সেফ না। যদি সত্যিকারের হিন্দু হন শপথ নিন, নো ভোট টু মমতা। আমি বিজেপিকে ভোট দিতে বলবো, আপনার পছন্দ না হয় আপনি আর দেবেন না, কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া যাবে না। যদি প্রকৃত হিন্দু হন, ঐক্যবদ্ধ হন, নো ভোট টু মমতা, অনলি ওয়ান স্লোগান। হিন্দুদের উপর ওদের কি বিশেষ অধিকার? আজকে হিন্দু ধর্ম কি প্রবর্তন করেছে বিজেপি? হিন্দু ধর্মের লোকজন জানে কিভাবে ধর্ম আচরণ করতে হয়। এর জন্য শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের কাছ থেকে জ্ঞান নিতে হবে না। সাধারণ মানুষের সমর্থন না পেয়ে দিশেহারা হয়ে গিয়ে শুধু এখন ধর্ম 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 করে জলটা ঘোলা করার চেষ্টা করছে।